দেখে শুনলাম সবকিছু আছে, সকালে উঠে দেখি কিচ্ছু নেই। মানে 48,000-এর গ্রুপ, 72,000-এর পেজ, একটাও নেই। দিনরাত তো আমরা পেজটা দেখি, সংখ্যা কত কমলো কত বাড়লো, কোনটার কি এঙ্গেজমেন্ট হলো। আমাদের মতন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটারদের মেল দেখার মতন সময় অবভিয়াসলি ফেসবুকের নেই। পেটের পয়সা খরচ করে দিনের পর দিন পেজ চালাচ্ছি, গ্রুপ চালাচ্ছি, বিভিন্ন এঙ্গেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছি, লোকে গালাগালি দিয়ে ভূত বাগিয়ে দিয়েছে। 500 টাকা দিয়ে পান্তা ভাত খেতে যাবো রেস্টুরেন্টে। যে সেক্টরে কন্টেন্ট বানাচ্ছে তার ভ্যালু বোঝা যায় কমেন্ট বক্সে। ভাইরাল সব যেগুলো কলকাতার রয়েছে, ছিল, আছে, কোনো জায়গায় আজ পর্যন্ত আমি গিয়ে ভিডিও করিনি। বাসে উঠে টিকিট কাটতাম, একদিন টিকিট কেটে টিকিটটা আবার যত্ন করে ব্যাগে রেখে দিতাম। সেই টিকিটটা পরের দিন যখন বাসে উঠছি মুড়িয়ে এরকম হাতে রেখে দিয়েছি। দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, গরম গরম কচুরি ভাজছে, খেলেই 10 টাকা খরচা হয়ে যাবে, কালকের আর অটো ভাড়া হবে না, কাল কলকাতায় আসতে পারবো না। নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার অতিথি বিশ্বজিৎ ভট্টাচার্য। ওকে আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন, কারণ হচ্ছে যে বিশ্বজিৎ এই সময় বাংলার বিভিন্ন প্রান্তের কোথায় কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোন রেস্টুরেন্টে গেলে ভালো খাবার পাবেন, কোন রিসোর্টে গেলে ভালো থাকতে পারবেন এবং খেতে পারবেন, সবটার সুলুক সন্ধানের দায়িত্ব কিন্তু এই মুহূর্তে বিশ্বজিৎ দিয়ে দিয়েছে। ওর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে ভোজ আড্ডা। ওর ফলোয়ার সংখ্যা এই মুহূর্তে কয়েক লাখ ছাড়িয়ে গেছে, কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে আমি বলবো। এবং যেটা বলবো যে এই যে খাবারের একটা খোঁজ, সেটা কিন্তু আজকের এই সময়টা যখন আমরা বিভিন্ন জায়গায় নতুন নতুন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে, সেই সময় কোথায় গেলে ভালো খাবারটা পাবেন বা কোন রেস্টুরেন্ট নতুন নতুন খাবার নিয়ে গবেষণা করছেন, সবটা নিয়ে কিন্তু একই রকমভাবে ব্যস্ত হচ্ছে কিন্তু বিশ্বজিৎ। তো বিশ্বজিৎ, এই খাবারের খোঁজটা কবে থেকে, মানে বা খাবারের প্রতি ঝোঁকটা কবে থেকে তোমার? প্রথমেই তো নমস্কার এখানে ইনভাইট করার জন্য। তো খাবারের ঝোঁক অ্যাকচুয়ালি প্রথম থেকেই, মানে আমি প্রচণ্ড খেতে ভালোবাসি ছোট থেকেই, এবং সেই মানে খাবার প্রতি প্যাশন বা খেতে ভালোবাসা থেকেই কিন্তু ধীরে ধীরে এই লাইনে আসা। এবং মানে কখনো আমি চিন্তা করিনি যে আমাকে ফুড ব্লগার হতে হবে। ইনফ্যাক্ট যখন প্ল্যাটফর্মগুলো শুরু করি, ফুড ব্লগার খায় না মাথায় দেয় সেটাও জানতাম না। তো এবার খেতে ভালোবাসি, তাই জন্য আস্তে আস্তে খাবারের প্ল্যাটফর্মগুলো করা, তো সেখান থেকে আস্তে আস্তে ঢোকা আর কি সব দিকে। ঠিক কথা। তো মানে এই কবে থেকে শুরু করলে, অ্যাকচুয়ালি ভোজ আড্ডা কবে থেকে শুরু হলো? অ্যাকচুয়ালি ভোজ আড্ডা শুরু হয়েছে 2018 থেকে, কিন্তু এর পিছনেও একটা বিশাল বড় ইতিহাস আছে, বা তার বহু আগে থেকে শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ার প্রতি টান আমার একদম, মানে এটাও ছোট থেকেই আর কি, ছোটই বলা চলে, মানে কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে। সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ 2009 থেকে, তখনও ফেসবুক আসেনি, অর্কুট ছিল। এবং সেই অর্কুটে পেজ গ্রুপ হতো না, কমিউনিটি বানানো যেত, তো আমি কমিউনিটি বানাতাম 2009। তারপরে 10-এর শেষের দিকে আমার ফেসবুকে আসা, এবং 11-12 ফেসবুকটা আস্তে আস্তে বুঝে নিয়ে, কেন মানে অর্কুটটা ওয়ান পেজ ছিল কাইন্ড অফ, ফেসবুকটা মাল্টিপল পেজ, বুঝতে কিছুটা সময় লেগেছে। তারপরে বিভিন্ন অন্যান্য বন্ধু বান্ধবের পেজে অ্যাজ এ মডারেটর ছিলাম বহুদিন। থাকার পরে 2014 নাগাদ নিজের প্রথম ভাবলাম, অনেক তো হলো মডারেটর অন্যের পেজে, নিজের কিছু পেজ খুলি। এবার নিজের 2-3টে পেজ খুললাম, কোনোটাই 5,000 ফলোয়ার্সও ক্রস করেনি, 5,000 একটাও ক্রস করেনি। তো এইরকম খুলছি, যাচ্ছে না, কিছু হচ্ছে না, ফলোয়ার্স হচ্ছে না। এই করতে করতে ভাবলাম তাহলে যেটা মানে প্যাশন সেটা নিয়েই করি, খেতে ভালোবাসি, বাঙালিও খেতে ভালোবাসে, খাবারের একটা পেজ খুলি। তো বাপরে কি হ্যাংলা বলে একটা পেজ খুলেছিলাম 2015 সালে। আচ্ছা, এত আগে? হ্যাঁ, 15 সালের পেজ ওটা। ওই পেজটা চালাতে চালাতে মোটামুটি 1-1.5 বছরে ওই 50,000 মতন ফলোয়ার্স হয়েছিল। এবার তারপরে হঠাৎ করে কিছু একটা হয়েছে, কোনো একটা পোস্ট ভাইরাল হয়েছে, মানে ওভার দ্য নাইট বলতে গেলে 50,000 থেকে ওটা 1 লাখ, এবং উইদিন 7 to 10 ডেজ ওটা 1.5 লাখ ক্রস করে গেছে। তখন ভাবা যে এবার তাহলে কি করা যায়, পেজ তো একটা দাঁড়িয়ে গেল, এবার তাহলে অন্য কিছু করতে হবে। তখন গ্রুপ খোলা, ভোজ আড্ডা নামে একটা ফেসবুক, কি নাম দেওয়া যায় এই ভাবতে ভাবতে একটা ভোজ আড্ডা নামে ফেসবুক গ্রুপ খোলা। ওটা হচ্ছে 2016 এরকম টাইমে, 16-17। এবার সেই পেজটা ভোজ আড্ডা নামে একটা ফেসবুক পেজও করলাম আর একটা,
সেই প্ল্যাটফর্মের আন্ডারে সমস্ত কিছু গ্রুপটা যেরকম কমিউনিটি গ্রুপ আর কি, মানে এনিওয়ান ক্যান পোস্ট, সবাই আসছে, পোস্ট করছে, এঙ্গেজমেন্ট বাড়ছে, এই করতে করতে মোটামুটি 40-45 হাজারে গ্রুপটা গিয়ে দাঁড়ালো। তো তখন আমরা ভাবলাম যে একটা মিট করি, খুব যারা ক্লোজ হয় না গ্রুপে, খুব অ্যাক্টিভ কিছু মেম্বার থাকে, তাদের সঙ্গে একটা ভালো ইন্টারাকশন হতে হতে একটা ভালো রিলেশন হয়ে যায়। তো এইরকম 7-8 জনকে নিয়ে প্রথম মিট করলাম আমরা নন্দনে, এমনি নন্দনে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, কি করা যায়। তো ওখানে প্ল্যান হলো যে আমরা একটা বড় করে মিট করব, একটা কোনো রেস্টুরেন্টে ভালো মিট করব। ঠিক আছে, তো এরকমভাবে প্ল্যান করে একটা মিটও প্ল্যান হলো, এবং মোটামুটি এরকমভাবে গ্রুপটা চলছে। সেই মিটে আমাদের সিধুদাও এসেছিল অ্যাজ এ গেস্ট, উনি এসেছিলেন মিটে, বেশ অনেকেই এসেছিলেন সেখানে, প্রায় 40-50 জন গ্রুপের মেম্বার্সরা এসেছিলেন। তো এইরকমভাবে গ্রুপ চলছে আর কি, স্মুথলি রান চলছে। তখন 48 হাজার এইরকম কিছু গ্রুপের আমার মেম্বার সংখ্যা, এবং ভোজাড্ডা নামে যে পেজটা খুলেছিলাম সেটা প্রায় 72 হাজার। এরকম টাইমে যেরকম হয় আর কি কন্টেন্ট ক্রিয়েটারদের, মানে দিনরাত তো আমরা পেজটা দেখি, সংখ্যা কত কমলো, কত বাড়লো, কোনটার কি এঙ্গেজমেন্ট হলো। তো ওই রাত্রিরেও দেখে শোয়ার সময় অবভিয়াসলি আমরা দেখে সবাই শুই, ওটা নেশা, মানে ওটা ছাড়া পসিবল না, আমরা যেন বাঁচতে পারি না। তো ওই দেখে শুলাম সবকিছু আছে, সকালে উঠে দেখি কিচ্ছু নেই, মানে 48 হাজারের গ্রুপ, 72 হাজারের পেজ, একটাও নেই। নেই তো নেই, মানে প্রথমে বিশ্বাস হচ্ছে না, ঘুম চোখে হয়তো ভুল দেখছি। তো বারবার সার্চ করছি আমি, যে কি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে না, অন্যর অ্যাকাউন্ট থেকে দেখছি, বন্ধু বান্ধবকে ফোন করে যারা খুব ক্লোজ বললাম একটু সার্চ করে দেখতো, নেই মানে নেই। এবার কি করা যায়, মানে তখন মানে এখন নাম্বারটা না অনেক ইজি হয়ে গেছে, তখন নাম্বারটা অনেক কঠিন ছিল। মানে তখন 50 হাজার, 1 লাখ মানে একটা বিশাল ব্যাপার ছিল। এখন 1-2 লাখ, 4 লাখ, 5 লাখেরও কোনো ভ্যালু নেই, যাত্রার কাছে আছে। তো এবার 70-72 হাজারের একটা পেজ নেই, 48 হাজারের গ্রুপ নেই, কি করব তখন, মানে জাস্ট ক্লুলেস। ফেসবুকে অনেক মেল করলাম, এখন ফেসবুকের কানেক্টিভিটি অনেক বেটার, মানে রিচেবল কিছু মানুষ রয়েছে যাদেরকে হয়তো রিচ করা যেতে পারে। 2018-এ কিন্তু অতটাও ইজি ছিল না, মানে কোনো ক্লু নেই যে কি করব, কোথা থেকে করব। কিছু মেল করলাম, আইডি দিয়ে মেল করলাম, নিজের সমস্ত কিছু দিয়ে, মানে ভোটার কার্ড দিয়ে, সমস্ত ছবি দিয়ে, যে যেরকমভাবে বললো সব কিছু মেল ফেল করে নিলাম। আলটিমেট বুঝলাম যে কিছু হওয়ার নেই, মানে আমাদের মতন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটারদের মেল দেখার মতন সময় অবভিয়াসলি ফেসবুকের নেই। এবার তার মধ্যে মেম্বার্সরা সবাই ফোন করছে, কি হলো দাদা গ্রুপটা পাচ্ছি না, আরে ভাই গ্রুপটা পাচ্ছি না, এই হচ্ছে ওই হচ্ছে, মানে 100-200 ফোন এসে গেছে যে কি অবস্থা, আমি পাওয়া যাচ্ছে না, এই ওই, মানে টোটালি ব্রোক তখন আর কি। তো যা বুঝলাম যে ওয়েট করে বসে থেকে আলটিমেট কোনো লাভ নেই, আমাকে নয় এগুলোকে ছেড়ে দিতে হবে, আর নয় আবার জিরো থেকে শুরু করতে হবে। তাই আমি বললাম তাহলে দ্বিতীয়টাই করি, আবার জিরো থেকে শুরু করি, আর বেশি লেট করে লাভ নেই, ওটা ফেরত পাবো কি না, সবে সবে এটা গেছে, এখনও মানুষের একটা হিউজ ইমোশন রয়েছে জিনিসটার সম্বন্ধে, যত মানে সময় যাবে এটা ক্ষয় হতে থাকবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ ড্রাই ডাউন হবে, তো আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করতে হবে আবার। তো আবার জিরো থেকে স্টার্ট করলাম। তো জিরো থেকে এটা কঠিন ছিল তো খুব, মানে মানে ধরো মানে একটা মানে একজন মানুষের, আমি মানে যেহেতু আমরাও যেহেতু এই ডিজিটাল মিডিয়াতেই কন্টেন্ট ক্রিয়েট করছি, মানে একটা মানুষের কাছ থেকে যদি যখন এই এতদিনের এফোর্টটা যখন চলে যায়, হ্যাঁ, মানে আমাদের ইনফ্যাক্ট আমাদের অর্গানাইজেশনে ওটা একদিন হয়েছিল, ওয়ান ফাইন মর্নিং উঠে দেখেছিলাম আমাদের যতগুলো চ্যানেল, এক্সট্রা টাইম বাংলা, টলি টাইম, বেঙ্গলি মিউজিক ডিরেক্টরি, হ্যাংলা, যত সাবস্ক্রাইবার ছিল সব বন্ধ, প্রত্যেকটা পেজ ব্লক, ওয়ান ফাইন মর্নিং। তো আমরা রিভাইভ করতে পেরেছিলাম সামহাও, কিন্তু এটা কি বড় ধাক্কা, মানে আমাদের মনে হয়েছিল অফিসটা বন্ধ হয়ে যাবে আর কি, মানে এরকম একটা মানে অর্গানাইজেশন বন্ধ করে দিতে হবে, মানে একদম সত্যি কথা বলতে কি, তুমি কিছুটা বুঝবে যে ইমোশনটা ওই টাইমটা কেমন, মানে আমি ইনফ্যাক্ট দর্শকদেরও বলি যারা ধরুন এই জায়গাটা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, মানে এটা না অনেকটা হয়েছে, ধরুন একটা ফুটবলারকে সকালবেলা উঠে দেখলো সে তার পাটা ভেঙে গেছে, সে খেলতে পারবে না, অ্যাম্পুটেড হয়ে গেছে অ্যাকচুয়ালি, এরকম একটা অবস্থা। তো সেরকম মানে একজন পেশাদার যে ভাবছে কন্টেন্ট তৈরি করবে, সে প্রত্যেক পরের দিন সকালবেলা উঠে যদি দেখে যে সত্যিই কিছু নেই তার পেজে, তার চেয়ে বড় ধাক্কা আমি ভাবতে পারি, বোঝার চেষ্টা করছি এই ইমোশনটা ওয়ার্ডসে ডেসক্রাইব করা সম্ভব নয়। যে আর বিশেষ করে ব্যাপারটা কি, মানে প্রচন্ড ইমোশনালি কানেক্টেড তো আমরা প্ল্যাটফর্মগুলো থেকে, আজকের দিন বাদ দাও, মানে আমি তখনের কথা বলছি, তখন তো এই প্ল্যাটফর্মগুলো থেকে 2 পয়সাও কামাতাম না,
বা এই প্ল্যাটফর্ম থেকে যে কামানো যায়, মানে আমি 2018-র কথা বলছি, তখনও কিন্তু ব্লগিং বা এই জিনিসটা ততটাও ট্রেন্ডিং হয়নি আজকে যতটা, মানে আজকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছাড়া কোনো প্রমোশন হচ্ছে না, সেটা এমএনসি হোক আর পাড়ার মুদির দোকান হোক। বাট 18-এ কিন্তু সেই সিচুয়েশন ছিল না। তখন কিন্তু যারা করতো তারা কিন্তু প্রচন্ড প্যাশনেটলি করতো। এখন অনেকে আসছে কিন্তু কিছু মানুষ সাকসেস পেয়েছে, গাড়ি বাড়ি করেছে, পয়সা কামিয়েছে, সেইটা দেখে যে হ্যাঁ এটা পসিবল। কিন্তু তখন যারা করতো তারা কিন্তু ভালোবেসে করতো, উইদাউট এনি এক্সপেকটেশন। এবং আমার তো সেভারাল টাইম হয়েছে, যত মিট হতো, এই হতো, ওই হতো, মানে পকেটের পয়সা খরচা করেই সব করছি অবভিয়াসলি। মানে পকেটের পয়সা খরচা করে দিনের পর দিন পেজ চালাচ্ছি, গ্রুপ চালাচ্ছি, বিভিন্ন এঙ্গেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছি, গ্রুপে বিভিন্ন রকমের ইভেন্টস করছি, অনলাইন কুকিং থেকে আরম্ভ করে তাদের গিফট দেওয়া থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে জাস্ট কমপ্লিটলি প্যাশনের জন্য। সেখান থেকে কোনো এক্সপেকটেশন নেই যে এখান থেকে আমার কিছু আসবে বা ভবিষ্যতে আসতে পারে। বাট ওই অতটা মানে এক্সপেকটেশন ভবিষ্যৎটা তৈরিও হয়নি, কথা হচ্ছে আর কি, তৈরি হয়নি না, একদমই তৈরি হয়নি। তো ওই টাইমটা খুবই মানে টাফ টাইম, অতটা ইমোশনাল। সেই শূন্য থেকে শুরু করে আবার জিরো থেকে সব স্টার্ট হলো, এবং সেই জিরো থেকে স্টার্ট হয়ে আজকে সেই গ্রুপটাই নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় ফুড গ্রুপ। এখন 9 লাখের কাছাকাছি মেম্বার্স রয়েছে। 9 লাখের এবং মেম্বার্স 9 লাখ। এবং এটা ফেসবুক পেজটা যেটা রয়েছে আমার, সেই পেজটা এখন 7.5 লাখের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। এছাড়া ইনস্টাগ্রাম, ইউটিউব তো রয়েছে, আরো সেভারাল প্ল্যাটফর্মস রয়েছে। তো সেভারাল প্ল্যাটফর্মস আর কি করো তুমি, মানে ওই প্ল্যাটফর্মগুলোর মানে এখনো মানে ভোজাড্ডা যেরকম কি রয়েছে, আমি বাই ফেস মুভ করে একটা মানে কি বলবো আইডেন্টিটি তৈরি হয়েছে। বাট ওই পেজগুলো এখনো চলছে, বাট ওগুলো নিয়ে সিরিয়াসলি বা কমার্শিয়ালি কোনো কাজ করি না, বাট চলছে, পেজগুলো রয়েছে আর কি। মানে ইনস্টাগ্রামে এখন কত ফলোয়ার তোমার? ইনস্টাগ্রামে আমার এখন 1,62,000 মতো ফলোয়ার আছে। এই যে তুমি যেহেতু এই ফুড এই দুনিয়াটায় রয়েছো, এই যে ফুড ওয়ার্ল্ডের মধ্যে রয়েছো, তুমি কি দেখলে এর মধ্যে বদলটা কি দেখলে? মানে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে নতুন, প্রচুর রিসর্ট হচ্ছে বাংলায় এই মুহূর্তে। তো কোথাও মানে কোথাও ফুড কালচারে বা ফুডের মানে আমি বলছি মানে খাদ্যেরও তো একটা বিবর্তন হয়, মানে মানুষ যেগুলো খায় তার নতুন নতুন খাবার তার সঙ্গে জুড়ে যায়, কিছু খাবার চলে যায়। তো এইটাকে দেখছো খুব ক্লোজলি? হ্যাঁ, এটাকে তো দেখেছি, মানে বিবর্তন ডেফিনেটলি হয়েছে। বিবর্তন কেমন হয়েছে মানে আমি বলি, আমি যখন প্রথম বলতে গেলে কমার্শিয়ালি মানে কাজ শুরু হয় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, আমি একদম মানে কি বলবো 100% দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি বা এই কাজগুলো যখন করছি, ব্লগিংয়ে আস্তে আস্তে ঢুকছি, তখন একটা ভালো নাম করা রেস্টুরেন্ট, আজকের ডেটে কলকাতায় তাদের যথেষ্ট নাম রয়েছে, তাদের একটা কাজ করেছিলাম। এবং মানে সেই টাইমে আমি আজ থেকে 5 বছর আগের কথা বলছি, সেই কাজটা যখন আমি করেছিলাম মানে তখন আমাদের কাছে ওটা একটা বিশাল বড় ব্র্যান্ড ছিল। কারণ মার্কেটে ঢুকছি, অত বড় তাদের চেইনস অফ রেস্টুরেন্ট, অতগুলো রেস্টুরেন্ট, তারা একটা কাজ দিয়েছে, মানে বিশাল একটা ব্যাপার। এবার আমাকে শুধু ফোন করে বলে যে মানে তাদেরকে আমি রিচ করেছিলাম, এই ব্যাপার, আমাদের এই প্ল্যাটফর্ম আছে, আমরা এই কাজ করি, আপনারাও তো করান, তো আমরা করতে চাই আপনাদেরটা। ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে কল আসলো ওনার কাছ থেকে, হ্যাঁ বিশ্বজিৎ আমি বলছি, তুমি কালকে আসতে পারবে? হ্যাঁ চলে আসবো। হ্যাঁ চলে আসো, একটা কভারেজ হবে। কি কভারেজ, কি হবে, কি বৃত্তান্ত কিচ্ছু জানি না। আমি এবার ভালো ভালো ব্লগার্সদের নিয়ে টিম নিয়ে গেলাম, গিয়ে আমি দেখলাম পান্তা ভাত কভারেজ, মানে আজ থেকে 5 বছর আগের কথা বলছি, মানে তখন সবে শুরু, টেবিলে পান্তা ভাত রাখা রয়েছে এবং ওইটা কভারেজ। মানে রেস্টুরেন্ট মানেই আমরা যেটা বুঝি যে মাছ হবে, মাংস হবে বা এই জিনিসগুলো জেনারেলি যেগুলো আসে, কিন্তু মোগলাই অথবা কন্টিনেন্টাল হবে, কিন্তু পান্তা ভাত কভারেজ করতে আমি গেছি। এবার আমি বুঝতে পারছি না যে এবার কি করব, পান্তা ভাত কি কভার করব আমি। তো চলছে, এবার তখন মানে আমার টিমের মেম্বাররা বলছে পান্তা ভাত এটা কভার করে কি হবে, কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি কর না, যা হয় কর, তারপরেরটা পরে দেখা যাবে। এবার আমরা ওখানে কভার টাভার করে চলে আসলাম। এবার গ্রুপে পোস্ট যাওয়া শুরু হয়েছে, এবং ওই সময় পান্তা ভাতের থালি ধরো 400 টাকা 500 টাকা পান্তা ভাত রয়েছে, তার সঙ্গে কিছু ভর্তা রয়েছে, কিছু বড়া রয়েছে, এইরকমভাবে যেরকম থালি হয় এখন অনেকেই করছে। বাট তখন কিন্তু কলকাতায় পান্তা ভাত 5 বছর আগে রেস্টুরেন্ট মানে ইটস এ বিগ রিস্ক।
আর লোকে পোস্ট করেছি, এত নেগেটিভ কমেন্ট, লোকে গালাগালি দিয়ে ভূত বাগিয়ে দিয়েছে। 500 টাকা দিয়ে পান্তা ভাত খেতে যাবো রেস্টুরেন্টে। এবং মানে আমার টিম মেম্বার, আমরা তখন কি করলাম, মানে তখন নতুন নতুন এসছি, যা হয় আর কি মার্কেটে, যে এ তো আমি কাজ করতে এসছি বলে ওদের ব্র্যান্ড ভ্যালু পড়ে যাবে, লোকে ওদেরকেও গালাগালি দিচ্ছে, আমাকেও গালাগালি দিচ্ছে। আমরা 3 শিফটে 3 জন মিলে জেগে শুধু কমেন্ট ডিলিট করছি, যাতে কোনো নেগেটিভ কমেন্ট না আসে, আর মানে ব্র্যান্ডের কাছে যেন ওই কমেন্টগুলো না যায়। এবং তারা সবসময় মানে আমার টিমে, তোমার লাইফ শেষ, একটা বড় ব্র্যান্ডের প্রথম কাজ পেলে তার মান সম্মান শেষ করে দিয়েছো, ব্র্যান্ড ভ্যালু শেষ হয়ে গেছে তোমার জন্য, তুমি আর এই মার্কেটে ঢুকতে পারবে না, কলকাতা মার্কেটে। এইরকমভাবে মোটামুটি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে শিফটিং ডিউটি করে কমেন্ট ডিলিট করছি। তো এখন প্রায় 5-7 দিন পরে আমাকে ওনার ফোন করে, আমি তো আর ফোন টোন করছি না, আমি ফোন করলেই আমি গালাগালি খাবো, ফোন টোন করার দরকার নেই, ফোন টোন করছি না। ফোন করে বললো, বিশ্বজিৎ কেমন চলছে? হ্যাঁ দাদা চলছে, পোস্ট টোস্ট তো করেছি, তো আমরা দেখছি। মানে আমি নিজেই দ্বিধাভক্ত যে আমি কি বলবো, আমি একটা বিশাল বড় মিস আপ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এরকম একটা ব্যাপার, যে একটা বিশাল বড় পাপ করে ফেলেছি। তো উনি শুনছে খুব, মানে কি কোয়াইটলি শুনছে, হাসছে। এবার একটা দুটো কথা আমি বলছি, হ্যাঁ প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে, আমরা চেষ্টা করছি হ্যান্ডেল করার জিনিসগুলোকে, যতটা সম্ভব কমেন্ট ডিলিট করছি যাতে কোনো নেগেটিভিটি মানে দেখা না যায়, এই ওই সেই। চুপচাপ শুনছে আর হাসছে, হেসে বলছি, তোমাকে এসব করতে কে বলেছে? তোমাকে এসব করতে তো কেউ বলেনি। তো আজ থেকে 10 বছর আগে যখন আমি রেস্টুরেন্ট শুরু করেছিলাম, তখন লোকে বলতো রেস্টুরেন্টে পয়সা দিয়ে ডাল ভাত কিনে খেতে যাব, ডাল ভাত কিনে খেতে রেস্টুরেন্টে যাব, তখনও লোকে এরকমভাবে বলেছিল। আজকে বিশ্বজিৎ লোকের জলটাও কিনে খাচ্ছে। আজ থেকে 5 বছর পরে তুমি দেখবে প্রতিকটা রেস্টুরেন্টে পান্তা ভাতও কিনে খাচ্ছে, আজকে তাদের জন্য নতুন লাগছে। তো এই যে চেঞ্জেসটা, অ্যান্ড ইটস ট্রু, আজকে প্রতিকটা রেস্টুরেন্টে এবং 5 স্টারও আমরা দেখতে পাচ্ছি পান্তা ভাতের বিভিন্ন রকম পপ আপ হচ্ছে, মাস্টার শেফে পান্তা ভাতের রেসিপি দেখাচ্ছে। কিন্তু 5 বছর আগে কিন্তু ওই লোকটা বলেছিল বিশ্বজিৎ 5 বছর পরে সবাই রেস্টুরেন্টে পান্তা ভাতটা কিনে খাবে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় চেঞ্জেস। মানে 5-7 বছর 10 বছর আগে ডাল ভাত কিনে খাবো, বিরিয়ানি কিনে খেতে পারি, কাবাব কিনে খেতে পারি, ডাল ভাত রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবো, ওটা একটা বিশাল বড় ছিল। লোকে এখন বাঙালি রেস্টুরেন্টগুলোয় ওয়েটিং, উইকেন্ডে ওয়েটিং, ফেস্টিভে তো 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিতে হচ্ছে। এবং পান্তা ভাতও এখন প্রতিকটা রেস্টুরেন্টেই গরমকালে পান্তা ভাত থালি আসছে, এই আসছে ওই আসছে। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ, দ্যাট ইজ দ্য চেঞ্জ। একই সঙ্গে তোমার মনে হয় না যে মানে আমাদের শহরে ধরো এই মুহূর্তে আমি কোথাও যদি ইচ্ছা হয় আমার লেবানিজ কুইজিন যদি মনে হয় আমি খেতে পারি, আমার মনে হয় মেক্সিকান কুইজিন খাবো, কোরিয়ান কুইজিন খাবো, কোনো একটা এশিয়ান রেস্টুরেন্টে, প্যান এশিয়ান রেস্টুরেন্টে যেতে পারি, এই বদলটাও হয়েছে ভীষণ রকমভাবে, মানে ভীষণ রকম হয়েছে। মানে মানুষ, বাঙালি তো প্রচুর খেতে ভালোবাসে, আর সব থেকে বড় ব্যাপার বাঙালি যেটা আমার যেটা মনে হয়, এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না, ট্রাই করে দেখি। তো তার ফলে কি নতুন নতুন কুইজিনগুলো যখন আসছে, মানুষ কিন্তু সেটাকে ওয়েলকাম করছে। এমন নয় যে সেখানে লোক যাচ্ছে না, ট্রাইবাল কুইজিনও খাচ্ছে, ট্রাইবাল রেস্টুরেন্টও রমরমিয়ে চলছে। এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্যান এশিয়ান রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে চাইনিজ ফাইনিজ তো বাদই দাও, সেগুলো তো ভিড় লেগে থাকছে, বাট যাই আসছে মানুষ কিন্তু খাচ্ছে, ট্রাই করে দেখছে। এবং ট্রাই করে দেখছে শুধু তাই নয়, ভালো ভিড় হচ্ছে বলেই কিন্তু 1টা থেকে 10টা হচ্ছে। তো ডেফিনেটলি এগুলো চেঞ্জেস তো এসছেই। তোমার কি মনে হয় তোমার কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তোমার কি মনে হয় তোমার ইউএসপিটা কি আলাদাভাবে, তুমি কোথায় কোথায় আলাদা? ধরো এই মুহূর্তে ফুড ব্লগার সম্পর্কে এমন একটা নেগেটিভ একটা পারসেপশন তৈরি হয়েছে গোটা বইতে, মানে ফুড ব্লগার মানেই হচ্ছে খাওয়াটাকে 10 বার করে মাখতে হবে, মানে মাংসটাকে 10 বার করে ছিটতে হবে, এবং ওই রাজুর দোকানের সামনে গিয়ে বিনা পয়সায় পরোটা খাওয়ার জন্য আবদার করতে হবে, বা তাকে ওই পরোটাওয়ালা 4টে গালাগালি দেবে, হ্যাঁ, বা ওই মেয়েটির নাম কি যে আর কি ওই ডালহৌসিতে করতে, ওর দোকানের সামনে, নন্দিনীর সামনে দোকানের সামনে ভিড় করতে হবে, এরকম একটা পারসেপশন কিন্তু ফুড ব্লগারদের সম্পর্কে, ফুড ব্লগারদের দুনিয়াদের সম্পর্কে একটা তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তুমি অত্যন্ত সাকসেসফুলি এটা করছো। তো কোথায় তোমার মনে হয়, কোথায় ইউএসপিটা, কোথায় তোমার কন্টেন্টটা আলাদা, বা তোমার ইউএসপিটা কি, তোমার কি মনে হয়? এবং এই জায়গাটা যেটা তুমি বললে, মানে এটা আমি না অনেককে বলি, অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাকচুয়াল ভ্যালু
কিন্তু তার কমেন্ট বক্স। যে কোনো কেউ, মানে নট অনলি ফুড, যে কোনো কেউ যে সেক্টরে কন্টেন্ট বানাচ্ছে তার ভ্যালু বোঝা যায় কমেন্ট বক্সে। তার কারণ হচ্ছে কমেন্ট বক্সে যদি আমার 100টার মধ্যে 99টা গালাগালি থাকে, সেই পোস্টটা হয়তো 1 মিলিয়ন রিচ হয়েছে, সেটা কিন্তু নেগেটিভ কমেন্টের জন্য হয়েছে। ওটাতে কিন্তু ক্রিয়েটারের কোনো সাকসেস নেই। তো কমেন্ট বক্স দেখতে হবে, দেখলে বোঝা যাবে যে ক্রিয়েটারের অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু কি, হোয়াট এভার, মানে হুএভার। তো এইখানে দাঁড়িয়ে আমাদের কমেন্ট বক্স দেখলে তুমি এটা বুঝতে পারবে যে সেটা কতটা পরিষ্কার, এবং তার পেছনে কারণ রয়েছে বলতে, তুমি যে নামগুলো নিলে বা মানে ভাইরাল সব যেগুলো কলকাতার রয়েছে, ছিল, আছে, কোনো জায়গায় আজ পর্যন্ত আমি গিয়ে ভিডিও করিনি। শুধু আমি গিয়ে ভিডিও করিনি এমন নয়, আমার কোনো প্ল্যাটফর্মে তাদের কোনো কন্টেন্ট নেই, যত বড়ই নাম হয়ে যাক, যেই হয়ে যাক। ওই জায়গাটা থেকে কিন্তু আমরা সবার থেকে আলাদা। আমরা একটা কোয়ালিটি সেন্ট্রিক কাজ করি। আমরা স্ট্রিট ফুড একদমই কম করি, আর যদি করেও থাকি এমন লোকদের করি যাদের একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারা হয়তো 100 বছর ধরে রয়েছে, 150 বছর ধরে রয়েছে, 200 বছর ধরে লেগেসি নিয়ে আছে, তাদেরকে কভার করছি। এবং ওই যে ভাইরালিটির পেছনে ছোটা, মানে এখন কেউ একটা কোনো ফুড জয়েন্ট ভাইরাল হচ্ছে মানে দেখা যাচ্ছে তার ওখানে কাস্টমারের থেকে ব্লগার বেশি, মানে তার ব্যবসা উঠে যাচ্ছে ব্লগারদের অত্যাচারে। তার কারণ হচ্ছে জানে যে ওখানে গেলেই আমার 1 মিলিয়ন ভিউজ আছে। আমরা আজ পর্যন্ত এইরকম কোথাও কোনোদিন কভার করিনি লাস্ট 5-7 বছর, যতদিন ধরে আমি মার্কেটে রয়েছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তার কারণ হচ্ছে আমার কন্টেন্ট, মানে আমাদের প্ল্যাটফর্মে যা কন্টেন্ট রয়েছে সেটা কন্টেন্টের দমে চলবে, অন্য কারোর দমে নয়। অমুক দাদা, অমুক দিদি, অমুক পিসি, অমুক মাসি, তাদের দমে নয়। একটা বড় বিষয় যে ধরো এই যে তোমাকে ধরো কোনো একটা রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছে, যখন তোমাকে তারা কোনো একটা অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে এবং তুমি সেখানে গিয়ে রিভিউ করছো, এটাও তো হতে পারে যে কোনো সময় এরকমও তো হতে পারে যে তার খাবারটা হয়তো পছন্দ হলো না তোমার, কিন্তু তোমাকে বলতে হচ্ছে ভালো, ঠিক আছে। এইখানে কি মনে হচ্ছে না যে তোমার যারা এন্ড ইউজার, যারা বেসিক্যালি তোমার ভিউয়ার্স যারা, তাদের সঙ্গে কোথাও একটা দ্বিচারিতা হচ্ছে? এবার ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কাদের কাজগুলো করি। আমরা কিন্তু যাদেরই কাজ করি প্রচন্ড ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে কাজ করি। মানে আমরা যাদের কাজ করি তারা কিন্তু ইচ্ছা করে কাস্টমারকে 2 পয়সা বেশি লাভের জন্য খারাপ খাবার দেবে না। এবং তুমিও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছো, তুমি জানো, যারা সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে তারা সবাই জানে, মানে একটা খারাপ দিন, একটা ডিশ খারাপ হতে পারে, তাই বলে কিন্তু সেই রেস্টুরেন্টটার মেন্টালিটিকে জাজ করা যায় না। তো আমরা কিন্তু এই রিসার্চ করে কাজ করি যে কার মেন্টালিটি রয়েছে ভালো খাবার দেওয়ার। এবার একদিন খারাপ এক্সপিরিয়েন্স হতে পারে, যে কোনোভাবে হতে পারে। শেফ নেই, হয়তো যে হেল্পার রয়েছে সেদিন শেফের ছুটি ছিল, সে কাজ করেছে, তুমি সেই দিনই খেতে গেছো, তোমার খাবারটা একটু 19-20 লাগলো, হতেই পারে। ইটস এ পার্ট অফ দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি, এটাকে কেউ অমিট করতে পারবে না। যতদিন সার্ভিস ইন্ডাস্ট্রি থাকবে, নো ওয়ান ক্যান অমিট, কিচ্ছু করার নেই। কিন্তু এই রিসার্চ করে যাওয়া যে এর কি আদৌ ভালো জিনিসটা দেওয়ার মেন্টালিটি আছে, এই স্ক্রুটিনিটা তুমি করো? হ্যাঁ, এটা আমাদের টিম রয়েছে। মানে একটা টাইম তো জুতো সেলাই থেকে এরকমই নয় যে কেউ ফোন করা মানেই যে মানে ভোজ আড্ডা সেখানে পৌঁছে যাবে, না, একদমই নয়। এবং শুধু তাই নয়, এখন মানে বর্তমানে তুমি ট্রেন্ড দেখলে বুঝতে পারবে, ফুড ব্লগার, মানে যারা ফুড ব্লগার বলে যারা নিজেকে পরিচয় দিত, বা ফুড ব্লগার বলে আমি যে মানুষটাকে চিনি, সে এখন জমি, বাড়ি, সোনা গয়না, জামা কাপড় সব করছে। তো সেই কল কি আমাদের কাছে আসে না? আমরা কিন্তু যাই না। তখন আমার পরিচিতি ওইটা, আমি কেন জামা কাপড় বেচবো, আমি কেন সোনার দোকানে গিয়ে ভিডিও করবো, আমি মানে জামা কাপড়, জমি, বাড়ি এসব করতে যাব? আমি ফুড ব্লগার, ফুডেই থাকবো, আমার তো দরকার নেই এক্সট্রা কিছুর। প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে, মানে পশ্চিমবঙ্গ জুড়ে 50-60 হাজার 1 লাখ জায়গা রয়েছে। আমি তো মাসে 100টা, 200টা, 400টা কভার করতে পারবো না, 25 থেকে 30টা আমি কভার করতে পারবো। তার জন্য তো আমার ফুডের বাইরে যাওয়ার দরকার পড়ে না, আমার পরিচিতি নষ্ট করার কোনো দরকার পড়ে না, আমরা করি না। তো আমরা কিন্তু এই কোয়ালিটি কনসিয়াস কাজটা করি, যে যারা ভালো সত্যি দেওয়ার ইচ্ছা আছে, ভালো মেন্টালিটি দেওয়ার ইচ্ছা রয়েছে, এবং যারা দীর্ঘদিন থাকতে চাইছে, তারা সবসময় চাইবে ভালো দিতে, তারা ইচ্ছা করে খারাপ দেয় না। এবার এক্সপিরিয়েন্স যেটা তোমাকে বললাম যে রোজ সমান হয় না। কতটা মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন মানে এই ফুড ইন্ডাস্ট্রিটা, মানে এই ফুড ব্লগারদের উপর ডিপেন্ডেন্ট হয়েছে তোমার মনে হয়? দেখো, ফুড ইন্ডাস্ট্রি ফুড ব্লগারদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এইটা নয়, ইটস এ ট্রেন্ড।
ইটস এ ট্রেন্ড, মানে ইটস এ মার্কেটিং ট্রেন্ড অ্যান্ড মার্কেটিং টুল, যেটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং চলছে, সেটা শুধু ফুড সেক্টর নয়, ইচ অ্যান্ড এভরি সেক্টর, শুধু কলকাতা মার্কেট নয়, ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্সার মার্কেটিং চলছে। সিনেমা যদি প্রমোট করতে চায় তাও মানে আগে যে ওয়ে অফ প্রমোশনগুলো ছিল, মানে টেলিমিডিয়া, রেডিও মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেগুলো কিন্তু এখন অনেকটা অবসোলেট হয়ে গেছে। এখন পুরোটাই ডিজিটাল মিডিয়ার ওপরে চলে এসছে। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা নট অনলি দ্যাট যে বেঙ্গলে হয়েছে, কলকাতায় হয়েছে বা ভারতবর্ষ হয়েছে এরকম নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এবং এটাও চেঞ্জ হবে ডেফিনেটলি, যা শুরু আছে তার শেষ আছে। হয়তো ডাউন দ্য লাইন 5 to 6 ইয়ার্স আবার নতুন কোনো মার্কেটিং টুল আসবে যেটাকে অ্যাডপ্ট করবে লোকে। তো এখন এটাই চলছে, ওয়ার্ল্ড ওয়াইড চলছে। তোমার বাড়িতে কত বনগা, তাই তো? হ্যাঁ, বনগা। হ্যাঁ। তো মানে বনগা থেকে উঠে আসা একটা ছেলে আর কি, তো যখন মানে এই যে রেকগনিশনটা এখন পাচ্ছ, কেমন লাগে আর কি? অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে মাছলান্দপুর, মানে বনগার 2-3টে প্ল্যাটফর্ম আগে। এবার রিকগনিশন পাচ্ছি, অবভিয়াসলি সেটা ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে, মানে এর থেকে ভালো লাগার জায়গা হয়তো কিছুই নেই। কিন্তু এই রিকগনিশনটা পাওয়ার জন্য কিন্তু কাজ করিনি, কাজটাকে ভালোবেসে কাজ করেছি, তাই রিকগনিশন পাচ্ছি। যদি মানে পিএমএফ হয় না, যে প্রাইম মোটিভেটিং ফ্যাক্টর যেটা হয়, যে পিএমএফ যদি মানে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসে, দাদা কি করা উচিত, কি, আমি সবাইকে একটা কথা বলি, টার্গেট যদি থাকে যে আমি পয়সা কামাবো, টার্গেট যদি থাকে আমি ফেম কামাবো, তাহলে কিন্তু হবে না। যারা এই টার্গেট নিয়ে এসে তারা ফেল করেই বাড়ি গেছে। তার কারণ আজকে কিন্তু 6-7 বছর পরে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। 6-7 বছরে ফেম চাই, পয়সা চাই, ওগুলো ছিল না বলে এই জায়গাটায় এসেছি। থাকলে অতদিন সাস্টেনই করতাম না। যখন 6 মাস দেখছি, আরে ভাই পয়সা আসছে না, আরে কেউ তো আমায় চিনছে না, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তখন আর করার মোটিভেশন থাকবে না। জিনিসটার প্রতি ভালোবাসা থাকলে এটা হবে। তো মানে ওই ফেমের জন্য বা পয়সার জন্য আসিনি, ভালো লাগতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভালো লাগতো। চাকরি করতে যখন এটা হচ্ছে, হ্যাঁ, চাকরি করতাম বলতে গেলে এটাও একটা লং স্টোরি। মানে আমার লাইফে প্রচুর উত্থান পতন রয়েছে, মানে আই ফেল্ড সেভারাল টাইম ইন মাই লাইফ বাট নেভার ফেল টু গেট আপ এগেইন। তো আমি ম্যানেজমেন্ট করেছিলাম এইচআরে। ম্যানেজমেন্ট করে আমার মনে হয়েছে, মানে আমার ছোটোবেলা থেকে একটু ব্র্যান্ড কনসাস বা একটু ভালো থাকতে, ভালো জিনিস, ভালো মানে এই ভালোর প্রতি একটা আলাদা টান রয়েছে। তো ম্যানেজমেন্ট করে আমার যেটা মনে হয়েছে, আমার যেগুলো ড্রিম রয়েছে ওগুলো চাকরি করে পূরণ হবে না। চাকরি করে আমি জীবনে কিছু পূরণ করতে, মানে ওগুলো হবে না, জাস্ট হবে না। তাহলে কি করতে হবে? তাহলে ব্যবসা করতে হবে। তো আফটার ফিনিশিং মাই ম্যানেজমেন্ট আমি কিছু স্টার্ট আপ ট্রাই করলাম, কিছু না, ফার্স্ট স্টার্ট আপ ট্রাই করলাম। প্রথমটা ছিল হচ্ছে sociomart.in, মানে এখনও গুগল করলে স্ক্র্যাপ কিছু লিঙ্ক ফিঙ্ক পেয়ে যাবে। মানে ওটা একটা মার্কেট প্লেস মডেল ছিল, মানে লাইক ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন, এদের তো সেলার সেম, শুধু প্ল্যাটফর্ম আলাদা। তো আমারও সেই মডেলেই একটা প্ল্যাটফর্ম ছিল sociomart.in বলে। সেই প্ল্যাটফর্মটা আমরা শুরু করেছিলাম এবং 2013 নাগাদ ওটা শাটডাউন হয়। 11 থেকে 13 অবধি চলেছে। শাটডাউন যখন হয় আমাদের প্রায় তোমার কাছে তার মানে এই ডিজিটাল মিডিয়ার নো হাউটা ছিল তখন? হ্যাঁ, এবং যখন শাটডাউন হয় তখন প্রায় 50,000-এর ওপর প্রোডাক্ট, প্রায় 4-5 হাজার সেলার, 300+ ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আমরা সেল করছি। এবার 13-র দিকে কি হলো, এই ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এদের কাছে ফরেন ফান্ডগুলো ঢোকা শুরু করলো। যখন ফরেন ফান্ডগুলো ঢোকা শুরু করলো, ওরা 10 টাকায় প্রোডাক্টটা কিনে 8 টাকায় সেল করছে, 7 টাকায় সেল করছে। একটু রিকল করলে বুঝতে পারবে, 13, 14, 15 এই টাইমে প্রচুর কুপন দিত, যে কুপনগুলো অ্যাপ্লাই করলে একটা অফ হয়ে যাচ্ছে। সেই কুপনটা আজকে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো সেটা মার্কেট শেয়ার গ্র্যাব করার জন্য করেছে, ডেফিনেটলি ইটস এ গুড মডেল ফর দেম। কিন্তু আমাদের মতন স্টার্ট আপরা যাদের ফান্ডিং নেই, দে ক্যানট সাকসেস। মানে কীভাবে সাস্টেন করবে? 10 টাকায় কিনে 7 টাকায় বেচতে পারবো না। তো তখন ওটা শাটডাউন হলো। তারপরে আমি আরও একটা স্টার্ট আপ করলাম, আহাদি বলে স্টার্ট আপটা এটাই ছিল, মানে যে কটা স্টার্ট আপ করেছি না, মানে হয়তো ফেল করেছি, কিন্তু এখন সেই স্টার্ট আপগুলো চলছে মার্কেটে, এখন এগুলোর রিকোয়ারমেন্ট রয়েছে, ওটা দেখলেই ভালো লাগে। টাইমে হেড ছিল। হ্যাঁ, তখন ছিল হচ্ছে প্রচুর তো এনআরআই বাইরে রয়েছে, তাদের বাবা মাগুলো এখানে পড়ে রয়েছে, তাদের পয়সার অভাব নেই, কিন্তু তাদেরকে দেখার লোক নেই।
ওই প্রজেক্টটা ছিল যে ওদেরকে দেখাশুনো করা, টেক কেয়ার করা, হসপিটালে নিয়ে যাওয়া, তাদেরকে মেডিসিন দেওয়া, নট অনলি দ্যাট তাদের সঙ্গে বসে গল্প করা, কিছুটা সময় কাটানো, অন্তত 24 ঘন্টা একটা বয়স্ক মানুষ বাড়িতে বসে রয়েছে। প্রণাম, যেমন কলকাতা পুলিশের প্রণাম, হ্যাঁ, এইরকম টাইপের প্রজেক্ট ছিল একটা। তো সেটাও ডেফিনেটলি সাকসেসফুলি আমি ফেল করি। তারপরে আর একটা প্রজেক্ট করেছিলাম, সেটার নাম হচ্ছে কিওরিজ। কিওরিজ ছিল হচ্ছে একটা হেলথ প্রোডাক্ট, যেখানে মানে একটা পেশেন্ট যদি হসপিটালে ভর্তি থাকে তার ডিটেল কিন্তু বাড়িতে বসে সবসময় সমস্ত কিছু পাওয়া যায় না। তো সেই ডিটেলসগুলো পাওয়া, যে প্রথমত হচ্ছে কোন হসপিটালে কি বেড অ্যাভেলেবিলিটি রয়েছে, কোথায় এমার্জেন্সিতে আমি 10টা হসপিটাল ঘুরতে ঘুরতেই পেশেন্টটা মারা যাচ্ছে, অনেক সময় হয়। তো কোথায় আমি যদি এখানে বসে দেখতে পারি যে কোথায় বেড খালি রয়েছে, আমি কোথায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু পেশেন্টটা বাঁচতে পারে। তো আরও অনেক কিছু ছিল ওই প্রজেক্টটার মধ্যে। ইটস কমপ্লিটলি এ সোশ্যাল নেটওয়ার্কিং, মানে হেলথ সেক্টরের সোশ্যাল নেটওয়ার্কিং ছিল, যেখানে হসপিটালদের আলাদা প্রোফাইল থাকতো, ক্লিনিকদের আলাদা প্রোফাইল থাকতো। তো প্রচুর বড় প্রজেক্ট ছিল, সেটাও সাকসেসফুলি ফেল হয়। তো এইরকমভাবে পরপর 4-5টা স্টার্ট আপ ফেল করি, এবং এই 4-5টা স্টার্ট আপ যখন ফেল হয়, একটা টাইম মানে আই এম কমপ্লিটলি মেন্টালি ফিনান্সিয়ালি ব্রোক, কি করব জানি না। বাবা গভর্নমেন্টের চাকরি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের, বাবা রিটায়ার করে যার টাকা পয়সা সবই ঢুকে গেছে, মানে গাড়ি বাড়িও চলে গেছে, এরকম একটা সিচুয়েশন। মানে কালকে বাবা মা বসে কাঁদছে যে একমাত্র ছেলে, এর কিছু হলো না, মানে আমরা একে আর কিছু দেখে যেতে পারলাম না। কেন অতগুলো স্টার্ট আপ, অত পয়সা যাওয়ার পরে আবার মানে একের পর এক স্টার্ট আপ করেছেই ফেল হয়েছে, স্টার্ট আপ করেছেই ফেল হয়েছে, আবার একটা করেছেই ফেল হয়েছে। তো এই করতে করতে মানে কমপ্লিটলি আমি নিজেও জানি না কি করব। তখন মানে আমি দেখতে পাচ্ছি আমি এই ঘরে বসে রয়েছি, বাবা মা এই ঘরে বসে কাঁদছে, বাবা মা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব ওকে একটু দেখ, ও তো ঘর দিয়ে আর বেরোচ্ছে না, এই পজিশন হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। তো যা হয় আর কি ওই সিচুয়েশনে, এই করতে করতে দেখো না আর তো কিছু করার নেই, মানে একটা আর স্টার্ট আপ আর হবে না, ব্যবসা আর হবে না, তা আমাকে কিছু করতে হবে, বেঁচে তো থাকতে হবে। আর পয়সা কড়ি সব মোটামুটি শেষ হয়ে গেছে, পয়সা কড়িও আর কিছু নেই, বাবার পেনশনটুকু রয়েছে তখন বেঁচে, তাতেও প্রচুর টাকা দেনা, মানে লোন ফোন নিয়ে এদিক ওদিক করে প্রচুর টাকা দেনা। তখন এবার চাকরিতে ঢুকলাম, তোমার হচ্ছে এইচএস পাস দেখিয়ে সেলসের চাকরি। এইচএস পাস দেখিয়ে, ওটা একটা স্টার্ট আপ কোম্পানি ছিল, ব্যাঙ্গালোর বেসড একটা কার পার্কিং কোম্পানি ছিল। তো সেই কোম্পানির হয়ে সেলসে চাকরি করতাম। বাট ওই করার সময় সোশ্যাল মিডিয়া প্যাশন 2009 থেকে চলছে, গ্রুপ চলছে, পেজ চলছে, গ্রুপ যাচ্ছে, পেজ আসছে। এই করতে করতে একদিন একটা রেস্টুরেন্ট থেকে ডাকলো যে আপনাদের তো গ্রুপ আছে, আপনি এসে আমাদের গ্রুপ একটু কভার টভার করে গ্রুপে একটু লিখে টিকে ছবি টবি দিয়ে পোস্ট করে দেবেন। হ্যাঁ যাবো, কোনো অসুবিধা নেই। গেলাম, এই একটা রেস্টুরেন্ট, 2টো রেস্টুরেন্ট, 4টে রেস্টুরেন্ট, 5টা রেস্টুরেন্ট করতে করতে আজকের ডেটে হয়তো 5,000 রেস্টুরেন্টও কভার করা হয়ে গেছে। কবে হয়ে গেছে টেরও পাইনি আর কি, ডাউন দ্য লাইন জার্নি। সো দ্যাট ইজ মাই জার্নি। মানে আই ফেল্ড সেভারাল টাইম ইন মাই লাইফ, বাট নেভার ফেল টু গেট আপ এগেইন। মানে এই মানে যখন বনগাঁ থেকে আসো বা ছেলেন্দ্রপুর থেকে আসো কলকাতায় নিজের গাড়িটা করে, তখন এই সময়টা মনে পড়ে মাঝে মাঝে? হ্যাঁ, একদমই মনে পড়ে। মানে আমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মানে আমি তোমাকে বলছি মানে কেমন ধরনের, মানে 5 টাকা 7 টাকা অটো ভাড়া ছিল তখন। 5 টাকা 7 টাকা বাঁচাতে হয়তো আমি 5 কিলোমিটার হেঁটেছি, এবং মানে কে কীভাবে নেবে আমি জানি না, আমি একদম অন ক্যামেরা বলছি। মানে বাসে উঠে টিকিট কাটতাম একদিন, টিকিট কেটে টিকিটটা আবার যত্ন করে ব্যাগে রেখে দিতাম। সেই টিকিটটা পরের দিন যখন বাসে উঠছি মুড়িয়ে এরকম হাতে রেখে দিয়েছি, কন্ট্রাক্টর আসলে এরকম মাথা চুলকাচ্ছে। কন্ট্রাক্টর দেখতে মানে চোট্টার মতন দেখতে না, ভাবছে ভদ্রলোক, তাহলে টিকিটটা কেটেছে। মানে আমাকে টিকিটটা কাটতে হলো না, মানে 10 টাকা বেঁচে গেলো, আমি পরের দিন আসতে পারবো। কেন আমার কাছে তখন টাকা নেই, আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। মানে এই সিঙাড়া, কচুরি, এগুলোর গন্ধ যেন আমার টানে, মানে ওখানে রান্না হলে আমি এখানে চলে যাবো আর কি, কোনো কথা নেই খেতে। তো এরকম দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খাবো, গরম গরম কচুরি ভাজছে, খেলেই 10 টাকা খরচা হয়ে যাবে, কালকের আর অটো ভাড়া হবে না, কাল কলকাতায় আসতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাবো কি যাবো না, যাবো 2-4 মিনিট দাঁড়িয়ে গেল না, কাল কলকাতা আসাটা জরুরি, তো চলে যাই, বাড়ি চলে যাই। তো এবং আমি দীর্ঘদিন এসছি, লাস্ট ট্রেন মিস করেছি, শিয়ালদায় কাটিয়েছি, সেভারাল টাইম হয়েছে, বহুত দিন হয়েছে যে আমি বাড়ি ফিরতে পারিনি, লাস্ট ট্রেন আমার মিস হয়ে গেছে।
শিয়ালদায় কাটিয়েছে। মানে এই স্টোরিটা কিছুদিন আগে একজন কভার করেছিল, অদ্ভুত বাঙালি, ওই যেটা হচ্ছে আর কি, ওরা অ্যাওয়ার্ডটা যেটা দিল, এরকম একটা স্টোরি কভার করেছে। সেই স্টোরিটা যখন পাবলিশ হয়েছে, একজন মানে দেখলাম কমেন্টে লিখেছে, আরে বাড়ি ফিরতে পারোনি তাতে এমন কি বড় হয়ে গেল, হোটেল নিয়ে থাকতে পারতে। এবার তাকে বোঝাবে কে যে 10 টাকা দিয়ে কচুরি খেতে পারছে না, সে 500 টাকা দিয়ে হোটেলটা কি করে নেবে? আজকে আমার গাড়ি রয়েছে, আজকে আমার ড্রাইভার রয়েছে, তাও হয়তো প্রেশার থাকলে আমি যাই না কলকাতায় কোনো হোটেলে থেকে, কাল সকালে আবার আসতে হবে, চল বাড়ি থেকে যাই। কিন্তু তখন তো সেটা সম্ভব ছিল না, 10টা টাকা নেই, 500 টাকা দিয়ে হোটেলে থাকবো, তো তাকে বোঝাবে কে? বোঝানো যাবে না। যার সিচুয়েশন সেই বোঝে, ওটা অন্য কেউ বুঝতে পারে না। আর একটা লাস্ট প্রশ্ন আমার, যেটা হচ্ছে যে এই যে এত খেতে হয়, ফিটনেসটাও রাখতে হয় তো, মানে হ্যাঁ ডেফিনেটলি, মানে কিভাবে সেটা মেইনটেইন করো বলে রাখতে হয় বলতে, দেখো ডেফিনেটলি 100% খাওয়ার প্রতি এখন কোনো বিতৃষ্ণা আসে, মানে একদম 100% আসে, মানে খাবার ভালোবাসা থেকেই এখানে আসা, কিন্তু এখন খাবার দেখলে যেন কষ্ট লাগে, মানে কিন্তু কিছু করার নেই। মানে কষ্ট লাগে বলতে কি, দেখো একটা কভারেজ একদিন করছি, ভালো লাগছে, 5 বছর ধরে সেই সেম জিনিস চলছে, এবং এমন এমন দিন যায় যে আমাকে 3বার 4বার খেতে বসতে হচ্ছে, এবং তুমি যেরকম ভাবে গুছিয়ে আর কি, গুছিয়ে যেরকম ভাবে বসা হয়, হ্যাঁ প্রতিদিনই আইবুড়ো ভাত আর কি, তো প্রতিদিন যে গুছিয়ে বসা হচ্ছে এবং এত পরিমাণে রেগুলার খেতে হচ্ছে। অবভিয়াসলি সব খাবার খাই না, আমি যদি 1 বাইট করেও খাই, তাও যদি সামনে আমার 30টা আইটেম থাকে, মানে 30 গ্রাস আমি খেলাম, 30 গ্রাস ভাত কি আমরা বাড়িতে খাই কোনো বেলায়? এবার সেই খাবারটা হয়তো 3বার খেতে বসতে হচ্ছে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। হজমের ওষুধ খাচ্ছি, আবার খেতে বসছি, লিকুইড ডাইজিন খাচ্ছি, খেতে বসছি, মানে খুব প্যাথেটিক সিচুয়েশন। এবং সেখানে দাঁড়িয়ে খুব টাফ, খুবই টাফ। মানে এটা নেক্সটটা কি, এরপরে কি? ভোজ আড্ডার নামে কোনো রেস্টুরেন্ট আসবে সামনে? দেখো ব্যাপারটা হচ্ছে, প্রজেক্ট অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা চলছে, ডেফিনেটলি নেক্সট তো ভাবতেই হবে, তার কারণ কিছু না থেকে এখানে এসছি, আর যখন ছিল না তখনও অনেক কিছু চেষ্টা করেছে, হয়নি, এখনও অনেক কিছু ট্রাই করছি, কোনোটা হচ্ছে কোনোটা হচ্ছে না, তো কিছু না কিছু হবে, আরও নেক্সট তো আসবেই। মানে আমি ওই স্যাটিসফাই হয়ে বসে থাকার লোক নয়, স্যাটিসফাই হয়ে বসে থাকলে ওই জার্নিটা শুরুও করতাম না, শুরু করে এতবার ব্রোক হয়ে আবার নতুন নতুন করে শুরু করতাম না, শুরু যখন করেছি আর এবং এখানে যখন এসেছি, বাকিটাও অন্য কিছু হবে, এবং অনেক কিছু নিয়ে প্ল্যান চলছে, কিছু হচ্ছে, কিছু কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, তো কোথাও না কোথাও হবে। তুমি 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 যদি রেস্টুরেন্ট করো কোনোদিন, তোমার কুজিন কি হবে, কোন কুজিন নিয়ে কাজ করতে চাও? দেখো ব্যাপারটা হচ্ছে, বাঙালি খাবার আমার খেতে ভালো লাগে এবং বাঙালি খাবারের প্রতি আমার টান রয়েছে, তো আমি যে কাজটাই করি না, ব্যবসায়িক দিকটা ঠিক দেখতে পারি না, ওই জন্যই মনে হয় এতবার ফেল করেছি। মানে আমি খুব বাজে বিজনেসম্যান বলেই এতবার ফেল করেছি, নাহলে ফেল করা উচিত নয়। ইমোশনাল ড্রিভেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা করতে আমার ভালো লাগবে আমি সেটাই করব। এবার কলকাতায় কোনটা করলে ভালো চলবে, কি ব্যবসা ভালো চলবে, ওসব জানি না, যেটা আমি ভালো লোককে খাওয়াতে পারবো আমি সেটাই করব। এত খাবার খেয়েছো, কোনো একটা মনে রাখার মতন খাবার, খুব হাটকে একটা হঠাৎ একটা খাবার খেয়েছো যেটা দেখে মনে মনে এখনো মনে রেখে গেছে, বা কোনো একটা ফুড এক্সপিরিয়েন্স যদি বলো? দেখো ফুড এক্সপিরিয়েন্স বলতে মানে রোজই তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন যে এই যে আগে ধরো ব্যাপ্তি আমরা শুরু করেছিলাম শুধু কলকাতা থেকে, এখন তো কলকাতায় থাকাই কম হয়, এই আজ পুরুলিয়া, এই আজ তোমার হচ্ছে দীঘা, এই মন্দারমণি, কবে কোন দিন কোথায় থাকি কোনো ঠিক নেই। তো এই যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে গিয়ে প্রচুর কিছু খাবার প্রতিদিনই টেস্ট হয়, এবং যার মধ্যে বেশিরভাগ খাবারই তোমার ধরো সেম ক্যাটাগরির হয়, কিন্তু কিছু কিছু আলাদা ক্যাটাগরিরও খাবার হয়। যখন আমরা বিভিন্ন ইন্টেরিয়ারে যাই, তো ওই ইন্টেরিয়ার ওদের লোকাল ফুডটার না একটা আলাদা ফ্লেভার রয়েছে। মানে তুমি যদি পুরুলিয়ার ভেতরে চলে যাও, তোমার ধরো এখানকার রেস্টুরেন্টেও কলকাতায় তুমি বাঁশপোড়া চিকেন পাচ্ছ, বা তোমার শালপাতা চিকেন পাচ্ছ, কিন্তু তুমি যখন পুরুলিয়া খাবে না, ওটা ডিফারেন্ট টেস্ট হবে, এবং বানানো, হ্যাঁ বানানোটাও পুরো আলাদা, পুরো মশলাটা আলাদা, বানানোটাও আলাদা। বেশিরভাগ কি রেস্টুরেন্টে এখানে তো কার্ডটা পারমিশন নেই, কলকাতায় পারমিশন ততটা পাওয়া যায় না, তো তারা বেশিরভাগই গ্যাসে করে, বাট তুমি যখন ওটা ফ্লেভার মানে উডে করবে, ওর ডিফারেন্ট একটা স্মোকি ফ্লেভার আসবে। তো ওই লোকাল কুইজিন যদি লোকালে গিয়ে টেস্ট করা যায়, তার একটা আলাদা একদম ডিফারেন্ট, সেটা
রেস্টুরেন্টের সঙ্গে একদমই আলাদা এক্সপিরিয়েন্স হবে। মানে কি এক্সোটিক কি খেয়েছো, মানে যেটা মনে করো মানে? দেখো, আমি সর্বভুক প্রাণী, আমি যা পাই তাই খাই, যা খেতে ভালোবাসি, যা পাই তাই খাই। তো যতগুলো মোটামুটি আশেপাশে পাওয়া গেছে সবই ট্রাই করেছি। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া ট্রাই করতে থাকবেন, কারণ বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া, এবং এত রেস্টুরেন্ট, এত রিসর্ট, এবং প্রত্যেকে কিন্তু ভালো কিছু করবার চেষ্টা করছে। এবং বিশ্বজিৎ রয়েছে আপনাদের কাছে, যে বিশ্বজিৎ আপনাদের কিন্তু জানিয়ে দেবে যে কোথায় গেলে ভালো খাবার পাবে। থ্যাংক ইউ বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, থ্যাংক ইউ।